আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা এন্ড ওয়েলকাম টু ফোর ব্রেইন। হ্যালো কিউরিয়াস মাইন্ডস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং ফোর ব্রেইনের সাথেই আছেন। আর অ্যাজ ইউজুয়াল আমি জেরিন তাসনিম আছি আপনাদের সাথে। সো ওয়েলকাম এগেইন টু আ নিউ ভিডিও অফ আওয়ার রেড লাইট গ্রিন লাইট সিরিজ। এই সিরিজে আমরা চেষ্টা করেছি এবং প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি কিভাবে আপনাদের লাস্ট টাইমের প্রিপারেশনটাকে স্মুথ এবং পারফেক্ট করা যায়। আসলে লাস্ট মোমেন্টে এসে আমরা তো আপনাদেরকে প্রতিটা চ্যাপ্টার পড়িয়ে গুছিয়ে দিতে পারছি না, তবে চেষ্টা করতেছি যাতে একটা গুছানো গাইডলাইন দিয়ে আপনাদের পড়াশোনার জার্নিটাকে একটু সহজ করে দেওয়া যায়, যাতে আপনারা নিজেরাই আপনাদের পড়াশোনাটাকে পারফেক্টলি গুছিয়ে নিতে পারেন। তো অনেক কথাই তো বলে ফেললাম, আজকে আর কিছু না বলি, আর দেরি না করে চলুন আমাদের মূল আলোচনায় প্রবেশ করা যাক। শেখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন। লেটস বিগিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের শেখার সাবজেক্ট হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আপনারা আমাদেরকে একটা প্রশ্ন করে থাকেন যে আপু, একটা ক্লাস করেই কিভাবে কেমিস্ট্রি পুরো সিলেবাসটা শেষ করে ফেলবো। सारी उम्र मैं जो कर जा बढ़िया रहा। যারা এই চিন্তাটা করেন যে একটা ক্লাসেই কিভাবে কেমিস্ট্রি পুরো সিলেবাস শেষ করে ফেলবো, তাদের উত্তরটা হলো এইটা। এটা ছাড়া আর কি আমার কিছু বলার নাই, এবং তাদের জন্য এক বালতি সমবেদনা। একটা ক্লাসে কিভাবে কেমিস্ট্রি গুছানো যায় এইটা বলতে না পারলেও কিভাবে পারফেক্টলি আপনার কেমিস্ট্রির প্রিপারেশন নিতে পারবেন এটা বলতে পারবো ইনশাল্লাহ। কেমিস্ট্রিতে আমাদের 25 মার্কস থাকে এমসিকিউ এ, আর 50 মার্কস থাকে সৃজনশীলে, এবং 25 মার্কস থাকে প্র্যাকটিক্যালে। তো আমরা প্রথমে কেমিস্ট্রির এমসিকিউ টপিক নিয়ে একটু কথা বলি। প্রতিটা অধ্যায়ের জন্যই সেম মেথড ফলো করে এমসিকিউ পড়বো আমরা। তো আমাদের প্রথম স্টেপ হলো নোট খাতা রিভিশন। এইচএসসি লাইফে প্রত্যেক স্টুডেন্টেরই নিশ্চয়ই নোট খাতা থাকে, এবং নোট খাতা থাকা উচিত, কারণ এই নোট খাতা শুধুমাত্র যে আপনার এইচএসসি পরীক্ষাতে লাগবে এরকমটা না। নোট খাতা থাকলে আপনার অ্যাডমিশন প্রিপারেশনটা অনেক সহজ হয়ে যাবে, এটা অ্যাডমিশন ফেজে গিয়ে বুঝবেন। তো নোট খাতা যদি থাকে তাহলে অবশ্যই সেটা রিভিশন করবেন। এরপরে আপনারা মূল বইটা ভালোভাবে পড়বেন। হাজারি স্যারের যে বইটা আছে সেইটা অবশ্যই একবার ভালোভাবে পড়বেন। অ্যাডমিশনে আমরা সবাই অনেক বেশি স্ট্রাগল করি শুধুমাত্র মূল বই ভালোভাবে না পড়ার জন্য, কারণ আমরা শুধুমাত্র থিওরির খাতা পড়েই এইচএসসি পাস করে যাই, এ প্লাস পেয়ে যাই, স্কলারশিপ পেয়ে যাই। এই জন্য আমরা আসলে মূল বই কখনোই ভালোভাবে পড়ি না। তো আমার সাজেশন, মূল বই ভালোভাবে না পড়ে পরীক্ষা দিতে যাবেন না। এরপরে আপনারা বিগত বছরের সকল বোর্ড প্রশ্ন সলভ করবেন। কতদূর পর্যন্ত সলভ করবেন? যতদূর পর্যন্ত ম্যানেজ করতে পারবেন ঠিক ততদূর পর্যন্তই সলভ করবেন। যদি আমি ধরি যে আপনার কাছে 24 সালের টেস্ট পেপার আছে, তাহলে 24 সালের টেস্ট পেপারে আপনার 2015 সাল পর্যন্ত কোয়েশ্চেন গুলো দেওয়া আছে। যদি তার একটু আগে হয় তাহলে তার এক বছর আগে পর্যন্ত কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, এবং যদি মোস্ট রিসেন্ট হয়ে থাকে টেস্ট পেপার, তাহলে আপনার কাছে হয়তো বা 2016 সাল পর্যন্ত কোয়েশ্চেন গুলো দেওয়া আছে। তো যত বছরই কোয়েশ্চেন দেওয়া থাকুক, আপনি চেষ্টা করবেন অন্তত 10 বছরের কোয়েশ্চেন সলভ করার। এরপরে কলেজের টেস্ট প্রশ্নগুলো সলভ করবেন। স্বনামধন্য কলেজ, তারপরে স্বনামধন্য না হলেও অন্যান্য কলেজগুলোর টেস্ট প্রশ্ন দেখবেন, ইনশাল্লাহ প্রিপারেশন অনেক ভালো হবে। তো এই দুইটা হচ্ছে আপনার মেজর স্টেপ, এগুলো করলে আপনি ভালো করতে পারবেন। কিন্তু কোনটা করলে বেস্ট হবে সেটাও বলে দিই। আপনারা এই দুইটার সাথে যদি হাজারি স্যারের অনুশীলনের প্রশ্নগুলো সলভ করতে পারেন তবে বেস্ট হবে। হাজারি স্যারের অনুশীলনীতে অনেক প্রশ্ন আছে এবং এখানে অনেক বড় প্রশ্নও আছে। আপনি যদি অনুশীলনটা সলভ করেন তাহলে আপনার এই তিনটা মিলে প্রিপারেশনটা বেস্ট হবে ইনশাল্লাহ। এটা ছিল এমসিকিউ নিয়ে আলোচনা। এবার আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করি। তো আমাদের প্রথম অধ্যায় হলো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, অর্থাৎ গুণগত রসায়ন। গুণগত রসায়নে বিভিন্ন টপিক আছে, কোনোটা টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোনোটা টপিক একটু কম গুরুত্বপূর্ণ। তো সেগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আপনারা গুরুত্ব বুঝে বুঝে পড়াশোনা করার চেষ্টা করবেন। তো আমাদের প্রথম টপিকে আছে পরমাণু ও রাদারফোর্ড পরমাণু মডেল। তো এইটা আপনি ধরে নিতে পারেন যেটা ওয়ান স্টার টপিক। তো এখান থেকে স্বীকার্যটা আমাদেরকে জানতে হয়, এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে পরমাণুর গঠন বর্ণনা, অর্থাৎ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার পরে রাদারফোর্ড সাহেব যেটা জেনে গেছিলেন, যে পর্যবেক্ষণগুলো করছেন, সেই পর্যবেক্ষণ থেকে উনি কিছু সিদ্ধান্তে আসছেন, সেইগুলো জানতে হবে, এবং পরমাণু সম্পর্কিত এই তথ্যগুলো আপনাদেরকে লিখতে পারতে হবে। এরপরে আপনারা সীমাবদ্ধতা এটা পড়বেন, এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা সচিত্র পরীক্ষা, চিত্রটা এঁকে দিবেন, তারপরে কি কি লাগছে সেটা বলবেন, স্বীকার্য লিখবেন। এইভাবে পুরোটা লিখে দিলে ইনশাল্লাহ আপনাদের এখানে ফুল মার্কস আসবে। কেমিস্ট্রিতে কিন্তু বেশি লিখতে হয় না, শুধু জাস্ট কথাবার্তা পারফেক্টলি লিখতে পারলেই হয়। এটা ছিল আপনাদের প্রথম টপিক। এরপরে আপনারা আসি বোর পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনায় এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এখানে ধরতে পারেন এটা 2 স্টার। তো রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা আসতে পারে। সেই তুলনা থেকে আপনার কাছে চাইতে পারে যে দুইটার মধ্যে কোনটা বেশি ফলপ্রসূ, কোনটা বেশি উপযোগী, কোনটা বেশি উন্নত। তো আশা করি এটার উত্তর বলে দেওয়ার মতো কিছু নাই। বোর পরমাণু মডেল বেশি ফলপ্রসূ, তো এই তুলনামূলক উপযোগিতা এটা আসতে পারে। এবং বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা, এই প্রশ্নটা আসতে পারে। আবার ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়, এটা আসতে পারে। সাথে রৈখিক ভরবেগটাও দেখে রাখবেন, এই যেখানে লিখে দিয়েছি রৈখিক ভরবেগ মানে বেগ নির্ণয় করো। বেগ নির্ণয় করো এটা আসতে পারে, ব্যাসার্ধ নির্ণয় আসতে পারে, শক্তি আসতে পারে। এইটার 3টা ফর্মুলা আছে, আবার কিছু শর্টকাটও আছে। তো এটা দেখে রাখবেন, এই জিনিসটা এমসিকিউ এবং সৃজনশীল দুটোর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। এরপর বোর পরমাণু মডেলের স্বীকার্য আসতে পারে, সীমাবদ্ধতা আসতে পারে। এখান থেকে আসলে ডেসক্রাইব করার কিছু নাই বা বুঝিয়ে দেওয়ার মতো কিছু নাই। তো এই জিনিসগুলো আপনারা দেখে রাখবেন। এবার আমাদের টপিক টু তে আছে
কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস ও অরবিটাল। কিছু প্রশ্ন আসে যে কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে অমুক অরবিটালে বা অমুক শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো বা অমুক উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। তো এখানে এই যে ছক করতে হয়, ছক করে সবকিছু লিখতে হয়, লিখার পরে আপনার ইলেকট্রন সংখ্যা অথবা অরবিটাল সংখ্যা বের করতে হয়। তো এই প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে যে 2n² এইটা হচ্ছে আপনার শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা প্রমাণ করো। তো এইটা আসলে আপনারা ইলেকট্রন সংখ্যাটা দেখাবেন। আর ইলেকট্রন সংখ্যার জন্য যে ছকটা আপনারা করবেন সেই ছকে একটা জিনিস কম করে দিলেই সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা হয়ে যায়, আপনারা নিশ্চয়ই এটা জানেন। তো এই প্রশ্নটা আসতে পারে। এরপরে প্রশ্ন আসতে পারে পলের বর্জন নীতি থেকে, যে অমুক দুইটা ইলেকট্রন আছে, ওরা পলের বর্জন নীতি মানে কি মানে না। তো ম্যাক্সিমাম টাইমে মানে, তো এটা আসতে পারে। এরপরে ইলেকট্রন বিন্যাসে আউবাউ নীতি আসতে পারে অথবা আউবাউ নীতির ব্যতিক্রম আসতে পারে। ব্যতিক্রম গুলো আসলে আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ। ম্যাক্সিমামের আসে হচ্ছে ক্রোমিয়াম, কপার, তারপর গোল্ড, এইসব। তো ব্যতিক্রমটা আপনারা লিখতে পারবেন হোপফুলি। এরপরে আরেকটা আছে মেডিল্যাং এর নীতি, এটা 3 স্টার দিয়ে রাখছি আমি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেডিল্যাং এর নীতি হচ্ছে ও n+l, n+l সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর n+l এর মান বড় হইলে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তো এখানকার মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হুন্ডের নীতি, হুন্ডের নীতি এটা আসতে পারে, আবার হুন্ডের মতো করে ইলেকট্রন বিন্যাস করতে পারে, এইভাবে এইভাবে যেগুলো করে। তো হোপফুলি আপনারা এগুলো পারবেন। এরপরে টপিক হলো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। তো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী থেকে অনেক রকমের প্রশ্ন আসে, যেমন ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ। অর্থাৎ আপনাকে বলা হলো যে একটা ইলেকট্রন এই শক্তি স্তর থেকে ওই শক্তি স্তরে চলে গেছে, তো যে বর্ণালীটা সৃষ্টি হইলো সেই বর্ণালীর বর্ণ কিরূপ। তো আপনাকে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে ওই তরঙ্গ দৈর্ঘ্য ঠিক কোন বর্ণটাকে ইন্ডিকেট করতেছে, কোন রেঞ্জের মধ্যে আছে, এইটা দেখার পরে আপনাকে বর্ণটা সিলেক্ট করে লিখে দিতে হবে। বর্ণ যদি না লিখেন তাহলে কিন্তু আপনাকে ফুল মার্কস দিবে না। সুতরাং বর্ণ চাইলে বর্ণ আইডেন্টিফাই করে দিতে হবে, এবং বর্ণ ভুল ভালো লেখা যাবে না। এরপরে ইলেকট্রন ধাপান্তরের শক্তির পার্থক্য, সেম যে একটা ইলেকট্রন একটা শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে চলে গেছে, তো এখানে ইলেকট্রনের শক্তির কি পরিবর্তন হয়েছে, মানে E2 - E1, এটা বের করতে হবে। এটার জন্য আপনাকে তরঙ্গ দৈর্ঘ্যটা আইডেন্টিফাই করতে হবে। তো হোপফুলি এইগুলো আপনারা এইচএসসি লাইফে প্র্যাকটিস করে এসেছেন, এবং আপনারা লাস্ট টাইমের জন্য এইসব প্রশ্ন দেখে রাখবেন। এরপরে লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট ফোন্ড এইসব সিরিজ আসতে পারে, যার মধ্যে বামার সিরিজ আমি স্টার্ট দিয়ে রাখছি, মানে বামার সিরিজটা বেশি গুরুত্বপূর্ণ। আবার এখান থেকে আরো কিছু প্রশ্ন আসতে পারে। এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য থেকে প্রশ্ন আসতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য থেকে কয়েক রকম প্রশ্ন আসতে পারে। একটা হলো যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে, অথবা ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে। আবার বলতে পারে যে কোন রেখা থেকে কোন রেখায় গেলে দীর্ঘতম তরঙ্গ সৃষ্টি হবে, কোন রেখা থেকে কোন রেখায় আসলে ক্ষুদ্রতম তরঙ্গ রেখা সৃষ্টি হবে। তো এটা পড়ে রাখবেন। এবার ইউভি রশ্মির সাহায্যে জাল টাকা শনাক্তকরণ, ব্যাখ্যামূলক প্রশ্ন আসার চান্স কম, কিন্তু আসতে পারে। বিভিন্ন পরিসরে ইউভি রশ্মির ব্যবহার, ইউভি রশ্মির ব্যবহার নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো এটা এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, সৃজনশীলে আসার চান্স কম। এবার রিডবার্গ ধ্রুবক দিয়ে কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য, রিডবার্গ ধ্রুবকের যে মানটা আছে সেটা মুখস্থ করবেন। রিডবার্গ ধ্রুবকের কিন্তু 2 রকম মান আছে, একটা পরীক্ষালব্ধ মান আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল মান, মানে যেটা আমরা মুখস্থ করি। তো এইটা আপনারা মনে রেখে ম্যাথগুলো করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আইআর এর ব্যবহারিক ক্ষেত্র, এটা গুরুত্বপূর্ণ। আপনার বডি আইআর, এটা বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকেই মেইনলি প্রশ্ন হয় চিকিৎসা ক্ষেত্রে, তারপর অন্যান্য ক্ষেত্রে যে আইআর ভূমিকা রাখে সেগুলো। তো এর মধ্যে দিয়ে আমাদের টপিক 3 শেষ। এবার আমাদের 4th টপিক দ্রাব্যতা, এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক, ধরা যায় এটা 3 স্টার টপিক। দ্রাব্যতা থেকে আসতে পারে কেএসপি দেয়া আছে, দ্রাব্যতা নির্ণয় করো। তো কেএসপি দেয়া আছে, লবণ দেয়া আছে, আপনারা তো ইজিলি দ্রাব্যতা নির্ণয় করে ফেলতে পারবেন। তো এইটা গেল। এরপর নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা থেকে কেলাসিত দ্রব্যের পরিমাণ দেয়া থাকতে পারে, যে 25°C তাপমাত্রায় অমুক আছে দ্রাব্যতা, তারপরে আপনার ওই দ্রাব্যতা ইউজ করে কতটুকু দ্রব্য কেলাসিত হবে, মানে আপনার তাপমাত্রা চেঞ্জ হবে, তারপরে আপনাকে কেলাসিত দ্রব্যের পরিমাণ বের করতে হবে। এরপরে দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব, দ্রাব্যতার উপরে তাপমাত্রা একটা প্রভাব ফেলে, সেই প্রভাবটা আসতে পারে, আবার লেখচিত্র থেকে প্রশ্ন আসতে পারে। তো যাই আসুক এই প্রভাবটা আপনাকে মেইনলি জানতে হবে। এরপরে সম্পৃক্তকরণে দ্রবণের মধ্যে দ্রব্য যোগ বা হ্রাস, প্রশ্ন আসতে পারে যে এইটা আছে একটা দ্রব্য, এটা আছে একটা দ্রাবক, এবং এইটাকে যদি আপনি সম্পৃক্ত করতে চান এই দ্রবণটাকে, তাহলে আপনাকে অতিরিক্ত কতটুকু দ্রব্য যোগ করতে হবে, বা কতটুকু দ্রব্য হ্রাস করলে দ্রবণটা সম্পৃক্ত হবে। এরপরের টপিক হলো দ্রবণীয়তার তুলনা, এটা মেইনলি দ্রাব্যতা দিয়েই ডেসক্রাইব করতে হয়, যে কতটুকু সহজে দ্রবণীয় হচ্ছে বা কতটুকু সহজে এটাকে আমরা করতে পারছি। এরপরে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তার কৌশল, এখানে আপনি চিত্র এঁকে দিয়ে একটু এক্সপ্লেইন করবেন, যে আমি একটা উদাহরণ দিই, যেমন CaF2 এটা কিভাবে পানিতে দ্রবণীয় হয় সেইটা। এরপরের টপিক হলো টপিক 5 দ্রাব্যতা গুণফল, সময়ন প্রভাব এবং অধক্ষেপ, এটাও 3 স্টার টপিক। এখান থেকে একাধিক পাত্রের মিশ্রিত দ্রবণে অধক্ষেপ পড়বে কিনা, অর্থাৎ আপনি 2টা পাত্রকে মিশ্রিত করছেন, মিশ্রিত করার পরে এখানে আপনাকে হিসাব করতে হবে যে KIPটা KSP থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে, যদি বড় না হয় তাহলে অধক্ষেপ পড়বে না। এরপরে সময়ন প্রভাবে দ্রাব্যতা পরিবর্তন, যদি একই রকম আয়ন উপস্থিত থাকে তাহলে কিন্তু সময়ন প্রভাব খাটবে এক্ষেত্রে, এবং দ্রাব্যতাটা পরিবর্তিত হবে, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পাবে। ওই আয়নের উপস্থিতির কারণে লবণটা প্রপারলি আর বিয়োজিত হতে পারবে না, এবং দ্রাব্যতাটাও হ্রাস পাবে। এইটা। এরপরে দ্রাব্যতা গুণফল নির্ণয়, এখানে আপনার কেএসপিটাকেই বের করতে বলতে হতে পারে।
তো বের করতে বললে তো আপনারা ফর্মুলা বা আপনাদের প্রসিডিউর জানা থাকলে আপনারা ইজিলি বের করে ফেলতে পারবেন। এরপরে একাধিক আয়নের মধ্যে কে আগে অধক্ষিপ্ত হবে, এটাও মেইনলি সময়ন প্রভাব দিয়ে এক্সপ্লেইন করতে হয়। এরপর আয়নিক যৌগের পানিতে দ্রাব্যতার তারতম্য এবং সেই তুলনাটা আসতে পারে। এরপরে টপিক 6, টপিক 6 এ আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণে আপনার অম্লীয় আয়ন অর্থাৎ অ্যানায়ন শনাক্তকরণ প্লাস বিক্রিয়া, আবার ক্ষারীয় আয়ন বা ক্যাটায়ন শনাক্তকরণ বিক্রিয়াটা জানতে হবে। তো আয়ন শনাক্তকরণ নিয়ে একটা মজার কাহিনী আছে, মানে আমার খুবই মনে পড়ে। সেটা হলো আপনাদের কো-ফাউন্ডার ভাইয়া, ওই ভাইয়া সে এইচএসসি সময় প্র্যাকটিক্যাল করতে গেছে এবং প্র্যাকটিক্যাল করতে গিয়ে আয়ন শনাক্তকরণ প্র্যাকটিক্যাল করতে হয় সবাইকে, তো সেও করতেছিল এবং তাকে যে লবণটা দিছে সে সব লবণ সব নিয়ম মানছে। মানার পরে সে আসলে বের করতে পারে নাই যে ওটা কি লবণ। তো সে যে লাইফেই যাক না কেন, যে সিচুয়েশনেই সে থাকুক না কেন, সে সবসময় স্লথ, ওটা দিয়ে কোনো কাজই হয় না। এরপরে আমাদের আবার পড়ায় চলে আসি। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস মানে আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে এই মৌলগুলাতে। এইগুলা থেকে এমসিকিউ চলে আসতে পারে, আপনারা এটা দেখে রাখবেন এবং অ্যাডমিশনের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সো দেখে রাখবেন, মেবি গুণগত রসায়ন শেষ। ওকে, এরপরে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা। তো এই অধ্যায়টা হচ্ছে আপনার ইনঅর্গানিকের অর্গানিক, মানে যেটাকে বলা যায় ফার্স্ট পেপার ইন অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, তো এখান থেকে প্রথম টপিক হইল ব্লক মৌল, রাসায়নিক ধর্ম এবং অবস্থান্তর মৌল। তো ব্লক মৌলগুলোর ধর্ম জেনে রাখবেন, এমসিকিউ চলে আসতে পারে। এরপরে এক্স, এক্স হচ্ছে একটা অজানা মৌল, সেটা কেন অবস্থান্তর মৌল বা অবস্থান্তর মৌল না সেটা এক্সপ্লেইন করতে হবে। এবার ব্লক থেকে ইলেকট্রন বিন্যাস পূর্ণকরণ, অর্থাৎ আপনার কাছে বলছে যে 4-5টা মৌল দেওয়া আছে, তারপরে বলছে যে এই মৌলটার ইলেকট্রন বিন্যাসটা এরকম, এটা একটু পূরণ করেন অমুক জায়গায় কি হবে। লাইক ধরেন 2p 2py 2pz আছে এরকম, তো এই জায়গাটা ফাঁকা, আবার এই জায়গাটা একটা কিছু আছে, তো আপনাকে মৌলটা আইডেন্টিফাই করতে হবে, মৌলটার অন্য কোনো বৈশিষ্ট্য দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইলেকট্রন বিন্যাসটা পূর্ণ করবেন। এরপরে XCl4 মানে এটা CCl4 হইতে পারে, সিলিকন টেট্রাক্লোরাইড হইতে পারে। তো এই যে হ্যালাইডের আদ্র বিশ্লেষণ, এটা কিন্তু আসে যে এই আদ্র বিশ্লেষণের কৌশল, সো এটা দেখে রাখবেন। এরপর কে অধিক ক্ষারীয় এবং কেন, এখানে আসতে পারে এই যে PH3 আর NH3 এর মধ্যে কে অধিক ক্ষারীয় এবং কেন, এটা কিন্তু প্রায় চলে আসে। এটা আবার অনুধাবনেও আসতে পারে, সে আপনারা যেখানে আসুক আপনারা হোপফুলি পড়ে গেলে লিখতে পারবেন। এবার প্যারাচম্বকত্ব ডায়াচম্বকত্ব আসতে পারে, যে কোনটা প্যারাচম্বক কোনটা ডায়াচম্বক কেন। এটার এটা আসতে পারে আপনাদের এখান থেকেও আসতে পারে, আবার আপনাদের জটিল আয়ন থেকেও আসতে পারে। তো দুই জায়গাতেই এই প্রশ্নটা হওয়া সম্ভব। এরপরে জটিল ও রঙিন যৌগ গঠন কৌশল, তো কিভাবে জটিল যৌগ গঠিত হয় রঙিন যৌগ গঠিত হয় এটা জানতে হবে। এরপরে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়, এটা একটা বিখ্যাত লাইন আমরা মুখস্থ করে আসছি সারা জীবন, যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয় কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, তো এইটা। এরপরে জলীয় দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয়, সে ফর এক্সাম্পল আপনাকে কিছু মৌল দেওয়া আছে যে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম, তারপরে এটা ওটা সেটা, এগুলোর মধ্যে কোনটা জলীয় দ্রবণ কিরকম, কোনটা অম্লীয় কোনটা ক্ষারীয়। এরপরে কার্বন ও অক্সিজেনের হাইড্রাইড গঠনে যে ভিন্নতা সেটা থেকে প্রশ্ন আসতে পারে। পানির সাথে সোডিয়াম অথবা সালফিউরিক অ্যাসিডের বিপজ্জনক বিক্রিয়া, পানির সাথে সোডিয়াম দিলে তো আগুন ধরে যাবে, তো এটাও একটা ক্ষয়কারী বিক্রিয়া সৃষ্টি হবে যদি সালফিউরিক অ্যাসিডের সাথে পানি বিক্রিয়া করে, তো এই বিপজ্জনক বিক্রিয়াগুলো এক্সপ্লেইন করতে বলতে পারে। এরপরে আমাদের পরের টপিক হলো পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের অনেকগুলা সাব ডিভিশন আছে। তো প্রথমটা হলো পরমাণুর আকার। পরমাণুর আকার থেকে কি প্রশ্ন হয় যে কোন ধাতব ও কার্বনেট অধিক তাপে বিয়োজিত হয়, এখানে ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে, ম্যাগনেসিয়াম কার্বনেট থাকতে পারে। তো এগুলোর মধ্যে কোন ধাতব কার্বনেটটা অধিক তাপে বিয়োজিত হয় এটা আপনাদেরকে জানতে হবে। তারপর স্ফুটনাঙ্কের তারতম্য, স্ফুটনাঙ্কের তারতম্য এটা পরমাণুর আকার থেকে আসতে পারে, আবার এখানে ফাজানের ল হচ্ছে আমাদের প্রয়োগ করতে হয়। তো এটার জন্য আবার আলাদা করে একটু পড়াশোনা করতে হয়, শুধু নর্মাল চিন্তা ভাবনা দিয়ে এই দুইটা প্রশ্ন আর কি পারা সম্ভব না। তো গলনাঙ্কের ক্রম, স্ফুটনাঙ্কের তারতম্য, এইগুলোতে পরমাণুর আকার মেইনলি ফাজানের ল দিয়েই এক্সপ্লেইন করতে হবে। এরপরে আয়নের আকার ক্রম, অর্থাৎ আপনার কিছু আয়ন থাকতে পারে যে সোডিয়াম আয়ন, তারপরে ম্যাগনেসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, এই আয়নগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট অথবা কোনটা সবচেয়ে বড়। এখানে আবার মিক্স থাকতে পারে, সবগুলো একই পর্যায়ে না থেকে পর্যায় গ্রুপ আলাদা করে থাকতে পারে। সো জিনিসটা বুঝে শুনে আপনাকে উত্তর করতে হবে। এরপর পরমাণুর আকারের ক্রম থাকতে পারে, পরমাণুর আকারের ক্রমে এখানে যেরকম আয়নের কথা বললাম, এখানে আয়নের বদলে শুধু পরমাণু থাকতে পারে। তো আয়নের ক্ষেত্রে আপনার যেরকম চিন্তা, সেই চিন্তাটা পরমাণুর ক্ষেত্রে করা যাবে না, কারণ আয়নে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, এই ডিফারেন্স থেকে আপনার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম ভাবে করতে হয়। তো এইভাবে গেল। এবং আমাদের আয়নীকরণ শক্তি, এইটা আবার 3 স্টার, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। আয়নীকরণ শক্তি কোনটার আয়নীকরণ বিভব কম বা বেশি এবং কেন, এটা আসতে পারে। আয়নীকরণ বিভবের ক্রম আসতে পারে, যে কিছু মৌল আছে অ্যাজ ইউজুয়াল, সেই মৌলগুলোর ক্রম যে কার আয়নীকরণ বিভব বেশি কার আয়নীকরণ বিভব কম, বা একটা গ্রুপের আয়নীকরণ বিভবের ক্রমটা লিখতে হতে পারে বা পর্যায়ের হতে পারে, যেরকম আসবে আপনার সেরকম ভাবে এক্সপ্লেইন করবে। এরপরে কিছু ব্যতিক্রম আছে, যে আয়নীকরণ বিভবের যে ক্রম সেই ক্রমে কিছু ব্যতিক্রম ঘটে, এই ব্যতিক্রমটা হচ্ছে 3 স্টার। আপনারা যদি টেস্ট পেপার খুলে দেখেন দেখবেন ম্যাক্সিমাম প্রশ্ন এই যে এইগুলা থেকে আসছে, তো এইগুলা মাস্ট।
যেমন বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার। আমরা হয়তো জানি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ বিভবের মান বৃদ্ধি পায়, কিন্তু এই ক্ষেত্রে আপনার উল্টাটা হয়। অর্থাৎ বোরনের আয়নীকরণ যে বিভব এই মানটা বেশি হওয়া উচিত ছিল, কিন্তু বেরিলিয়ামেরটা বেশি, আবার অক্সিজেনেরটা বেশি হওয়া ছিল কিন্তু নাইট্রোজেনেরটা বেশি। সো এইগুলা পারতে হবে, এগুলা মাস্ট। এবার লেক থেকে ডিসক্রাইব, আপনার একটা লেক চিত্র আসতে পারে যেটা এরকম এরকম এরকম, যেটা স্মুথ না বা সহজ না। তো এই লেকটা কেন এরকম উল্টাপাল্টা হইলো, কেন সহজ হইলো না? সো এই প্রশ্নটা আসতে পারে, এবং এইটাও হচ্ছে এই কাইন্ড অফ এই বিভবের ক্রমটা। কারণ একই গ্রুপের সবকিছু স্মুথ যায় না, কোথাও একটু ব্যতিক্রম ঘটেই। তো এই লেক থেকে ডিসক্রাইব করার প্রশ্নটাও পারতে হবে। এবং প্রথম ও দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানে যে ব্যতিক্রম ধর্মিতার কারণ, আপনার প্রথম আয়নীকরণ বিভবের মানটা যতটা হয় পরেরটার কিন্তু একটু বেশি হয়, এবং দুইটা মৌল দিয়ে বলতে পারে যে এই দুইটার দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানে এত ডিফারেন্স কেন। যেমন সোডিয়ামের দেখা যায় যে 4000 প্লাস, কিন্তু ম্যাগনেসিয়ামের দেখা যায় যে 2000ও ক্রস করে না। তো এরকমটা কেন হয় এটা চাইতে পারে। আমার আসলে এক্স্যাক্টলি মনে নাই কোনটার আয়নীকরণ বিভবের মান কত। যাই হোক, টিচারদের মনে না রাখলেও চলে, আপনাদেরকে মাস্ট মনে রাখতে হবে। এরপরে ইলেকট্রন আসক্তি, এটাকে আপনি 1 স্টার দিতে পারেন, এটা অতটাও গুরুত্বপূর্ণ না। তাহলে কম বা বেশি হবার কারণ, অর্থাৎ ইলেকট্রন আসক্তি কেন কম হয় বেশি হয়। একাধিক মৌলের ইলেকট্রন আসক্তির ক্রম সেম, কয়েকটা মৌল থাকতে পারে, অথবা ছক করে কিছু মৌলকে আইডেন্টিফাই করে দিতে পারে, অথবা একটা নির্দিষ্ট গ্রুপ অথবা একটা নির্দিষ্ট পর্যায় এখান থেকে আসতে পারে। তো এই যে ক্রম, এই ক্রমের মধ্যে ব্যতিক্রম হইল আপনার ফ্লোরিন আর ক্লোরিন। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এরকমটা হয় না। এই হয় না কেন, এইটা নিয়েই আর কি প্রশ্ন আসে। অ্যাজ ইউজুয়াল যে কেমিস্ট্রি হচ্ছে শুধুমাত্র ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমগুলোই প্রশ্নে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্সেপশন এক্সেপশন এক্সেপশন, কেমিস্ট্রি আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট। যাই হোক, হ্যালোজেন গ্রুপের যে ইলেকট্রন আসক্তির ক্রম, এই যে এইটা বললাম এটা তো হ্যালোজেনই। তো এইটার জন্য যে ক্রমটা হয় এরকম যে ক্লোরিন, তারপরে এরকম এরকম করে চলতে থাকে। তো ক্রমটা ক্লোরিন সবার আগে হয়, কিন্তু ক্লোরিনের সবার আগে হওয়ার কথা ছিল না, কিন্তু ক্লোরিন সবার আগে হয়। এটা কেন হয়, এইটা নিয়েই এই প্রশ্নটা আসে। তো এটা আপনাদেরকে পারতে হবে। এরপর তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা থেকে একটাই প্রশ্ন যে একাধিক মৌলের ক্রম অথবা নির্দিষ্ট গ্রুপের যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম আছে সেটা আসতে পারে, এবং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ হলো তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ফ্লোরিনের, এবং তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4। এরপরে ধাতব ধর্ম ও যোজ্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণতা। তো গলনাঙ্কের তুলনা, এটা আসতে পারে যে এই মৌলগুলোর গলনাঙ্কে কেন ডিফারেন্স, যেমন লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিয়াম, এই সব কিছুর যে একটা ক্রম আছে এই ক্রমটা। তারপরে লেখ চিত্র হতে নির্দিষ্ট পর্যায়ে গ্রুপের গলনাঙ্কের তুলনা, গলনাঙ্কের বিশ্লেষণ, এগুলো এই কারণটা বিশ্লেষণ করবেন একটু আগে যে মৌলগুলোর কথা বলছি, যে কোনো মৌল থাকতে পারে। তারপরে হ্যালোজেনের হাইড্রাইডের স্ফুটনাঙ্কের ক্রম, হ্যালোজেন হাইড্রাইড বলতে আপনার হাইড্রোসাইড গুলো, সেগুলোর যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম আছে এইটা। তারপরে গ্রুপ 16 এর হাইড্রাইডের স্ফুটনাঙ্কের ক্রম, গ্রুপ 16তে মেইনলি আপনার এই যে পানি আর হচ্ছে এইটা H2S পারলেই হয়, বাকিগুলোও সেম, ওগুলো সবগুলো আর কি গ্যাসীয়, শুধুমাত্র পানি একাই তরল। এরপর পানিতে দ্রবণীয়তা কার বেশি এবং কেন, এই প্রশ্নটা চলে আসে। এরপরে টপিক 3, সমযোজী বন্ধন এবং এর শ্রেণী বিভাগ। তার কোন যৌগে কতটি বন্ধন আছে এটার বিশ্লেষণ এবং ব্যাখ্যা। আপনার কাছে বিভিন্ন যৌগ থাকতে পারে, সেই যৌগগুলোর মধ্যে কোনটাতে কতটা বন্ধন আছে এবং কি কি বন্ধন আছে, বন্ধন কিভাবে ক্রিয়েট হয় এইটা। তারপরে এক্স মৌলটি এন সংখ্যক বন্ধন গঠন করতে পারে। সাপোজ আপনার কাছে আছে সালফার, সালফার দিয়ে বলছে যে সালফার মৌলটি 6টি বন্ধন গঠন করতে পারে। পারি তো, কারণ SF6 সর্বোচ্চ, এটা হইতে পারে। আবার এখানে যদি পটাশিয়াম থাকে তাহলে PCl5 এটা গঠন করতে পারে সর্বোচ্চ, কিন্তু NCl5 কিন্তু আবার গঠিত হয় না। তো NCl3 অর্থাৎ নাইট্রোজেন থাকলে সেটা 3টা বন্ধনই শুধু গঠন করতে পারবে। তো এটা আসতে পারে। এরপরে টপিক হলো টপিক 4, অরবিটালের সংকরণ এবং আকৃতি। যে অরবিটালে বিভিন্ন রকম সংকরায়ন ঘটে এবং এই সংকরায়নের ফলে আকৃতি, জ্যামিতিক আকৃতির মধ্যে বিভিন্ন চেঞ্জ আছে। তো এখানে Mn বলতে আমি যে কোনো যৌগ হইতে পারে, যেমন মিথেন হইতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড হইতে পারে, আবার আপনার পানি হইতে পারে। তো এই যৌগের জ্যামিতিক আকৃতিটা সংকরায়নের মাধ্যমে এক্সপ্লেইন করতে হবে। এবার একাধিক যৌগের কেন্দ্রীয় মৌলের সংকরায়নে ভিন্নতা। তো এরকম হতে পারে যে আপনার H2O, তারপরে আপনার SF6, IF7, এরকম হতে পারে। তো এদের যে সংকরায়নের ভিন্নতা আছে সেই ভিন্নতা নিয়ে হতে পারে। এবার বন্ধন কোণ ভিন্নতার কারণ, এইটা মেইনলি আরো পরের টপিকের প্রশ্ন, যে মুক্তজোড় ইলেকট্রনের যে একটা প্রভাব আছে এই প্রভাবে, বা সংকরায়নের যে একটা প্রভাব আছে সেই সংকরায়নের প্রভাবে আপনার বন্ধন কোণে ভিন্নতা হতে পারে। এরপরে আছে নির্দিষ্ট যৌগ গঠনের সম্ভাব্যতা, এখান থেকে প্রশ্ন আসতে পারে আকৃতি ও বন্ধন কোণ সংকরায়নের মধ্যে ব্যাখ্যা করতে হতে পারে। অর্থাৎ আপনার কিরকম সংকরায়ন হলে কিরকম বন্ধন কোণ হবে, যেমন কোন সংকরায়নে আপনার 120 ডিগ্রি, কোন সংকরায়নে 90 ডিগ্রি, আবার কার্বন ডাই অক্সাইডে যে সংকরায়ন হয় সেখানে কিন্তু 180 ডিগ্রি বন্ধন কোণ আমরা দেখতে পাই। সো এইখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরের টপিক হলো বিভিন্ন সমযোজী যৌগ এবং অক্সাইডের প্রকৃতি। তো বিভিন্ন অক্সাইড হতে পারে, অক্সাইড অম্লীয় হতে পারে, ক্ষারীয় হতে পারে, আবার উভধর্মী অক্সাইড হতে পারে। তো এইগুলো ধর্মটা বিশ্লেষণ করতে জানতে হবে। অম্লধর্মিতার তুলনা, অর্থাৎ কে বেশি অম্লীয়, যেমন HClO4, তারপর HClO7, এইগুলো, তারপর HNO3, এসব এসব কিছু তুলনাটা জানতে হবে।
তারপর অক্সাইড সমূহের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের তুলনা, এটা জানতে হবে যে কে অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, কে আয়নিক ধর্ম একটু প্রকাশ করতেছে। এবং বিক্রিয়ার মাধ্যমে অক্সাইডের প্রকৃতি বর্ণনা, এই যে অক্সাইডের অম্লধর্মিতার তুলনাটা বললাম, এটার পাশাপাশি আপনাদেরকে জানতে হয় যে অক্সাইডের যে প্রকৃতি, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কিন্তু উভধর্মী, আবার পানি এটাও কিন্তু উভধর্মী, আবার কিছু আছে ক্ষারীয়, কিছু আছে অম্লীয়। তো এইগুলা আর কি বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে কিরকম বিক্রিয়া দেয় সেই বিক্রিয়াগুলোর সাহায্যে এক্সপ্লেইন করতে হতে পারে। এর পরের টপিক হলো ভ্যাসপার তত্ত্ব এবং বন্ধন কোণের উপরে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। তো একাধিক যৌগের বন্ধন কোণ ভিন্নতার কারণ, এই প্রশ্নটা আসতে পারে। কারণ একটু আগেই বলছি যে বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের একটা প্রভাব আছে, মুক্তজোড় ইলেকট্রন গুলো পরস্পর বন্ধনের ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করতে থাকে। এরপরে সংশ্লিষ্ট যৌগের বন্ধন কোণের উপরে এই প্রভাবটা, তো এই প্রভাবটা এক্সপ্লেইন করবেন। এবং সংকরায়ন একই হলেও জ্যামিতিক গঠনে ভিন্নতা থাকে, যেমন পানির যে সংকরায়ন এইটা যেরকম, আবার মিথেনের যে সংকরায়ন এটাও সেরকম, কিন্তু এদের দুইজনের মধ্যে বন্ধন কোণে ডিফারেন্স আছে, একটা হচ্ছে 109 ডিগ্রি আর একটা হচ্ছে 104.5 ডিগ্রি। ওকে, এর পরের টপিক হলো সন্নিবেশ সমযোজী বন্ধন লিগ্যান্ড, জটিল যৌগের সংকরায়ন ও চৌম্বকীয় রঙিন যৌগ। তো এক্স আয়নটা ডায়াচম্বকীয় হলে সেটা রঙিন হবে কিনা সেরকম প্রশ্ন আসতে পারে। তারপর জটিল আয়নের মধ্যে চৌম্বকত্বের তুলনা, অর্থাৎ জটিল আয়ন প্যারাচম্বকীয় নাকি ডায়াচম্বকীয়, এই তুলনাটা আসতে পারে। এটা ওই আপনাদেরকে ব্লক মৌলের ক্ষেত্রে বলে আসছি যে জটিল যৌগের ক্ষেত্রেও সেম প্রশ্নটা আসতে পারে। আবার জটিল যৌগের গঠন বর্ণনা, এটা কিভাবে গঠিত হয় সেইটা আসতে পারে। এছাড়া তাপ প্রয়োগে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের ভৌত অবস্থার পরিবর্তন হওয়ার কারণ আসতে পারে। এবং এইটা আসলে একটা ডাইমার অণু, ঠিক আছে, এটা কিন্তু এরকম হয়ে যায় যে Al2Cl6, অর্থাৎ আণবিক ভরটা দ্বিগুণ হয়ে যায়, এই প্রশ্নটাও আসতে পারে। এর পরের টপিক হলো পোলার আয়ন ও পোলারিটি। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের তারতম্যের কারণ আসতে পারে, পোলার আয়ন পোলারিটি থেকে এইগুলো প্রশ্নই মেইনলি আসে। ক্লোরাইড লবণের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলোর মধ্যে কে অধিক সমযোজী, কে অধিক আয়নিক। তো NaCl সবচেয়ে বেশি আয়নিক এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হওয়ার পরেও সমযোজী যৌগের মতো আচরণ করে, এটা আসতে পারে। এরপর একাধিক যৌগের আয়নিক সমযোজী বৈশিষ্ট্যের তুলনা সেম। এবং এই যে ইথানোয়িক অ্যাসিড ডাইমার হিসেবে যে থাকে, এই থাকার কারণটা কি কারণে থাকে, এটা আসতে পারে। আমাদের পরবর্তী টপিক হলো দুর্বল রাসায়নিক বন্ধন। অনেকগুলো দুর্বল রাসায়নিক বন্ধন আছে, যেমন আপনার আন্তঃআণবিক বল আছে, লন্ডন বল আছে, তারপরে হাইড্রোজেন বন্ড আছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো হাইড্রোজেন বন্ধন কিভাবে দ্রাব্যতাকে প্রভাবিত করে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা আন্তঃআণবিক আকর্ষণ বল, এটা আসতে পারে। আবার কার্বন ডাই অক্সাইড ও সিলিকন ডাই অক্সাইডের ভৌত অবস্থার ভিন্নতার কারণ, কেন তারা ভিন্ন হয়, কারণ সিলিকন ডাই অক্সাইড একটা জায়ান্ট শেপ বন্ধন গঠন করে, সেখানে আবার এটা শুধুমাত্র একটা লিনিয়ার বন্ড, এইখান থেকে আসতে পারে। একই গ্রুপের হাইড্রোজেনের ভৌত অবস্থার ভিন্নতার কারণ, অর্থাৎ H2O তরল কিন্তু H2S কেন গ্যাসীয় বা বাকিগুলো কেন গ্যাসীয়, এটা আসতে পারে। তারপর বরফের ঘনত্ব কম হয় কেন, বরফের ঘনত্ব কম হয় কেন, এই প্রশ্নটাতেও হাইড্রোজেন বন্ড দিয়েই উত্তর করতে হবে। তো এইটা আসলে আমার কলেজের পরীক্ষায় আসছিল, হ্যাঁ, তখন আমি হচ্ছে আর্কিমিডিসের ল দিয়ে উত্তর লিখে দিয়ে আসছিলাম এবং 0 পেয়েছিলাম। এরকম করা যাবে না, এটাকে হাইড্রোজেন বন্ডের প্রশ্ন, কেমিস্ট্রির প্রশ্ন, হাইড্রোজেন বন্ড দিয়েই লিখতে হবে, আমার মতো আর্কিমিডিস ফিজিক্স নিয়ে আসা যাবে না, ঠিক আছে। ওকে, আমরা এবার পরের চ্যাপ্টারে যাব, কিন্তু পরের চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো আমাদের একটা ফেসবুক পেজ আছে ফোর ব্রেইন নামে, আপনারা এখানে ফলো করতে পারেন আমাদেরকে, আপনারা এখান থেকে জয়েন হয়ে থাকতে পারেন আমাদের পেজে। এবং আপনাদের ইউটিউব চ্যানেল ফোর ব্রেইন, যেখানে আমরা আপনাদের জন্য প্রায় নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, ভিডিওগুলো আপনাদের হোপফুলি কাজে আসে। তো আপনারা এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফ্রেন্ডদেরকে বলতে পারেন যে আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য। এবং আমাদের একটা গ্রুপ আছে ফোর ব্রেইন অ্যালি, আপনারা এখানে জয়েন করতে পারেন এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন, যাতে আপনারা সবাই মিলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন এবং নতুন নতুন এরকম ভিডিও আপনাদের সামনে চলে আসে এবং এটা আপনাদেরকে অনেক হেল্প করে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমাদের পরের অধ্যায়ে, ওকে, আমাদের পরের অধ্যায় হলো কেমিক্যাল চেঞ্জ। আমরা তো থার্ড চ্যাপ্টার শেষ করলাম এখান থেকে। ওকে, আমাদের কেমিক্যাল চেঞ্জ, এটার প্রথম টপিক হলো লা শাতেলিয়ারের নীতি এবং এর নিয়ামক সমূহ। লা শাতেলিয়ারের নীতি থেকে প্রশ্ন আসতে পারে তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়ার অধিক উৎপাদ প্রাপ্তির শর্ত কি। আপনাকে একটা বিক্রিয়া দিতে পারে, সেই বিক্রিয়া দেখে ওখানে প্লাস মাইনাস দিয়ে তাপটা থাকবে, তো আপনি ওখান থেকে আইডেন্টিফাই করে নেবেন যে আপনার এটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। এরপর অধিক উৎপাদ প্রাপ্তির শর্তগুলো অ্যাড করবেন, যে তাপমাত্রা বৃদ্ধি করলে ওখানে বেশি উৎপাদ পাওয়া যাবে নাকি তাপমাত্রা হ্রাস করলে, চাপ বাড়াতে হবে নাকি চাপ কমাতে হবে, ঘনমাত্রা তো বৃদ্ধি করতেই হয়, এবং প্রভাবকের কোনো ভূমিকা থাকলে সেটা এক্সপ্লেইন করবেন। এরপরে কিউসি গ্রেটার দেন কেসি বা কিউসি লেস দেন কেসি হলে বিক্রিয়ার কি হবে, অর্থাৎ এরকম যদি হয় তাহলে বিক্রিয়া সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে, বা এরকম হলে বিক্রিয়া সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে, এই প্রশ্নটা আসতে পারে। এবার সংশ্লিষ্ট বিক্রিয়ায় কেপি কেসি এর সম্পর্ক দেখাতে পারে, বলতে পারে যে সম্পর্ক স্থাপন করো, তো এটা আসতে পারে। এবার সাম্যাবস্থার উপরে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এবং প্রভাবকের প্রভাব আসতে পারে। তো আমার একটা প্ল্যান আছে যে এই যে এইটা থেকে এমসিকিউ আসে এবং আমাদের অনেকের এমসিকিউ কনফিউশন হয়, তো এটার উপরে আমরা একটা শর্ট ভিডিও বানাবো খুব সুন। তবে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু দেখে রাখবেন। এরপরে আমাদের পরের টপিক হলো ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্র হচ্ছে নির্দিষ্ট বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবকের রাশিমালার প্রতিপাদন, এটা আসতে পারে, এটা একটু গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ। এবার কেপি কেসি এর সম্পর্ক, কেপি ইজ ইকুয়ালস টু কেসি
ইন্টু RT টু দি পাওয়ার ln। এখান থেকে আপনাকে সম্পর্ক দেখাতে হতে পারে। তো এই সম্পর্কটা জানতে হবে এবং ঘনমাত্রা পরিবর্তনে বিক্রিয়ার হার নির্ণয়, অর্থাৎ বলতে পারে আপনার ঘনমাত্রা ছিল 0.1, এখান থেকে হয়েছে 0.4, তো আপনার যে বিক্রিয়ার হার এটার উপরে এটা কি রকম প্রভাব ফেলছে, তো আপনি বিক্রিয়ার হারটা আগে বের করবেন সূত্র প্রয়োগ করে, তারপর দেখাই দিবেন যে কি হয়েছে। ওকে, এরপরের টপিক হলো সাম্যধ্রুবক। সাম্যধ্রুবক থেকে প্রশ্ন আসে যে সাম্যাবস্থায় x% বিক্রিয়ক বিয়োজিত হলে প্রয়োজনীয় চাপের মান অথবা ঘনমাত্রার মান আসতে পারে, মেইনলি চাপের মানটাই আসে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে কেপিকেসি এর রাশিমালা নির্ণয় করতে পারে, আর হচ্ছে বলতে পারে যে প্রদত্ত বিক্রিয়া ও তথ্য থেকে কেপিকেসি, চাপ ঘনত্ব এসব বের করো। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আলটিমেটলি। এরপরে আমাদের পরের টপিক হলো পিএইচ, পিওএইচ স্কেল এবং অ্যাসিডের শক্তিমাত্রা। এখান থেকে প্রশ্ন আসতে পারে পিএইচ গণনা করো, পিওএইচ গণনা করো, নরমালি একটা কিছু থাকতে পারে পাত্রায়, সেখানে আপনার বলতে পারে কে এ দেয়া আছে অথবা কে বি দেয়া আছে, আপনি এটা বের করে দেন এইটা। তারপরে বিয়োজন মাত্রা হিসাব করতে বলতে পারে, অর্থাৎ আলফাটা হিসাব করে দেখাতে বলতে পারে। তারপরে আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার পর বলতে পারে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অথবা হাইড্রক্সিড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। অ্যাসিডের সক্রিয়তার ক্রমটা বলতে পারে যে HClO7 গ্রেটার দেন HClO4, তারপরে HNO5 এসব আসতে পারে। ঠিক আছে, এরপরে দুর্বল অ্যাসিডের পানিতে দ্রবণীয়তা বা আংশিক বিয়োজন, অর্থাৎ দুর্বল অ্যাসিড যে আংশিক বিয়োজিত হয় সম্পূর্ণ বিয়োজিত হয় না, এটার এক্সপ্লেনেশন চাইতে পারে আপনার কাছে। এবার দুইটা পাত্র থাকতে পারে, মিশ্রিত দ্রবণের পিএইচ গণনা বা পিওএইচ হিসাব। তো দুইটা পাত্র থাকতে পারে, আপনাকে বলতে পারে এই দুইটা আমরা মিশাইলাম একটা আরেকটার সাথে, এবার এদের পিএইচটা হিসাব করে দাও। তো আপনি যেভাবে করতে হয় সেসব করবেন, এবং এই যে কে এ এবং কে বি এটা আসতে পারে, তো এইগুলা দেখে রাখবেন, এটা আসার চান্স কম তবে আসতে পারে। এরপরের টপিক হলো বাফার দ্রবণের প্রকারভেদ এবং এর ক্রিয়া কৌশল। দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর উপর কি প্রভাব পড়ে? পিএইচ এর উপর আলটিমেটলি কোনো প্রভাবই পড়ে না, এটাই হলো উত্তর। কিন্তু এই জিনিসটাই আপনাকে এক্সপ্লেইন করে দেখাইতে হয়, দুঃখজনক বিষয়টা আসলে। তারপরে দ্রবণে বাফার ক্রিয়া আছে কিনা সেটা ব্যাখ্যা বা বাফারের কৌশল। যদি বাফার ক্রিয়া থাকে তাহলে আপনাকে কৌশলটা তো দেখাইতেই হবে, এবং বাফার ক্রিয়া নাই এরকম কোনো কিছু নিশ্চয়ই আপনাকে প্রশ্ন দিবে না, যেখানে আপনাকে বলবে না যে এখানে তো 2 লাইনে উত্তর হয়ে যাচ্ছে, বাফার ক্রিয়া তো নাই। কিন্তু ম্যাথে কিন্তু এরকম হয় যে আমাদের কলেজে প্রশ্ন আসছিল যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, কিন্তু দেখা গেছে যে ওইটার নির্ণায়কের মান 0, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। আমি ভুলে গেছি ম্যাথ, যাই হোক এরকম একটা প্রশ্ন আসছিল। এবার কে বাফার হিসেবে কাজ করবে, এখানে প্রশ্ন আসে অনেকগুলো জিনিস দেওয়া থাকে, তারপর বলতে পারে যে কে বাফার হিসেবে কাজ করে। এবং দ্রবণের প্রকৃতি নির্ণয়। দ্রবণের প্রকৃতি নির্ণয় বলতে আপনার দুইটা দ্রবণ মিশ্রিত করছে, মিশ্রিত করার পরে যে প্রকৃতিটা অম্লীয় হয়েছে নাকি ক্ষারীয় হয়েছে নাকি নিরপেক্ষ হয়েছে এটা। ঠিক আছে, এবং আমাদের লাস্ট অধ্যায় কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন থেকে টপিক 1 এ প্রশ্ন আসে যে প্রাকৃতিক এবং কৃত্রিম খাদ্য সংরক্ষক, যার মধ্যে ইথানোয়িক অ্যাসিডের খাদ্য সংরক্ষণে ভূমিকা এবং কৌশল খুবই গুরুত্বপূর্ণ। সরিষার তেল দিয়েও খাদ্য সংরক্ষণ করা যায় আপনারা জানেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। রেয়ার খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং খাদ্য নিরাপদ মজুদ ও গুণগত মান রক্ষায় রসায়নের ভূমিকা, এরকম ব্যাখ্যামূলক প্রশ্নই এই অধ্যায় থেকে আসতে পারে। এটা আসতে পারে, এটা 1 স্টার। তারপর ফুড প্রিজারভেটিভ ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া, যে আপনি ফুড প্রিজারভেটিভ যে ব্যবহার করতেছেন মানে কি হয় কি না হয় এটা। এবার প্রাকৃতিক ও কৃত্রিম ফুড প্রিজারভেটিভের ভূমিকা আসতে পারে, এবং ফল সংরক্ষণ পদ্ধতি, আপেল কেমনে সংরক্ষণ করে, পেয়ারা কেমনে, কাঁঠাল কেমনে সংরক্ষণ করে, এইসব আসতে পারে। এরপরে আমাদের টপিক 2 ভিনেগার এবং অন্য খাদ্য সংরক্ষক প্রস্তুতি। এখানে শুধুমাত্র ভিনেগারই আসবে, তো ইথানোয়িক অ্যাসিডের প্রস্তুতিটা মনে রাখবেন, তারপর বলবেন 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণী হলো ভিনেগার, শেষ। এবং আমাদের লাস্ট টপিক হলো ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, জীবাণুরোধী ক্রিয়ার কৌশল। ওই যে প্রথম টপিকের প্রথম প্রশ্নটাই হচ্ছে এই প্রশ্নটা, এবং ভিনেগার ও সোডিয়াম ক্লোরাইডের খাদ্য সংরক্ষণ কৌশল। সোডিয়াম ক্লোরাইড আসার চান্স বিলো 10%, আসলে ভিনেগারই আসবে, এই অধ্যায় থেকে যা আসবে শুধু ভিনেগারই আসবে। তো এই ছিল আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সমস্ত টপিক নিয়ে আলোচনা। আশা করি আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার যে আপনাদেরকে ঠিক কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, বাকিটা আপনাদের নিজের কাছে মেইনলি। তো আসলে বিষয়টা হলো যে পারফেক্ট পড়াশোনাটা করা এবং স্মার্ট পড়াশোনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি দিনে 10 ঘন্টা পড়েন, কিন্তু সেটা যদি স্মার্টলি না পড়েন তাহলে ওই 10 ঘন্টা আসলে এফেক্টিভ হবে না। কিন্তু আপনি যদি 2 ঘন্টা স্মার্ট পড়াশোনা করেন তাহলে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে, এবং সেইভাবেই পড়াশোনা করার চেষ্টা করবেন। তো সর্বশেষ যে কথাগুলো না বললেই নয় সেগুলো বলে ফেলছি, এবং আমাদেরকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটু বিরক্ত করি, সেটা হলো আমাদের ফেসবুক পেজ ফোর ব্রেইন, এখানে আপনারা ফলো করতে পারেন আমাদেরকে। আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও পাবলিশ করি, সেখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাদের ফেসবুক গ্রুপ ফোর ব্রেইন অ্যালি, এখানে আপনারা জয়েন করতে পারেন এবং ফ্রেন্ডসদেরকে আমাদের বিষয়ে জানাতে পারেন। ওকে, তো ভালোভাবে পড়াশোনা করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, আপনাদেরকে এত কষ্টের জন্য আপনাদেরকে পে অফ করুন। আপনারা সবাই ভালো থাকুন, ভালোভাবে পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম।